হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। দেখো আজকে সকালবেলা তোমাদের সাথে চলে এসেছি বাংলা ব্যাকরণ নিয়ে। এই বাংলা বিষয়ে বাংলা ব্যাকরণ যে পোর্শনটা রয়েছে ওটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পোর্শন আর খুব স্কোরিং একটা পোর্শন, তো ঠিক অঙ্কের মতো। হ্যাঁ, তো এই পোর্শনটাতে তোমাদের খুব দক্ষ হয়ে উঠতে হবে। তো তোমাদের দেখলাম নবম শ্রেণীতে তোমাদের আছে, তোমাদের সিলেবাসে নবম শ্রেণীতে কিন্তু শব্দপদ, সন্ধি এইগুলো কিন্তু আছে। আর স্কুল সার্ভিস কমিশনের জন্য যারা পড়াশোনা করছো, SLST যারা দেবে বা অন্যান্য যে বাংলা বিষয় ভিত্তিক পরীক্ষাগুলো দেবে, তাদের ক্ষেত্রে আমি বলছি যে সন্ধি থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে? সুতরাং সব ধরনের স্টুডেন্টদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য যে তোমরা ভালো করে বাংলা গ্রামারের পোর্শনটা দখলে নিয়ে এসো, তাহলে দেখবে চাকরি পেতে সুবিধা হবে, অনায়াসে পেয়ে যাবে। আর তোমরা স্টুডেন্ট যারা স্কুলের, তারা কিন্তু অনায়াসে, শুধু স্টুডেন্টস, কলেজের স্টুডেন্টস আছে, ইউনিভার্সিটি স্টুডেন্টস রয়েছে, তাদের সবাইকে বলছি, আমি সবাইয়ের উদ্দেশ্যে আমি এই বার্তাটা দিচ্ছি, কারণ ভিডিওটা তো সবাই দেখবে। তো শুধুমাত্র স্কুল স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বলছি না, তারাও কিন্তু এই যাদের বললাম, তারা এই বাংলা ব্যাকরণের দিকটা কিন্তু খুব ভালো করে দখলে বা আয়ত্তে নিয়ে এসো, ঠিক আছে? আর সন্ধি যেমন আর আছে, আমি আমার স্কুল স্টুডেন্টসদের ক্ষেত্রে মানে উদ্দেশ্যে বলছি, দেখো তোমাদের সন্ধিটা আছে এবং সবাইদেরই কিন্তু সন্ধি খুব ইম্পর্ট্যান্ট, ওকে? তাই সন্ধি দিয়েই আমি শুরু করছি বাংলা ব্যাকরণের ক্লাস। দেখো, আর একটা কথা বলছি, পুরো ক্লাসগুলো তোমরা করছো, আমাকে কিন্তু অবশ্যই বেল বাটনটা দিয়ে রাখো নোটিফিকেশান পাওয়ার জন্য, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, আর তোমরা কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দাও, ওকে? আর চ্যানেল তো তোমরা জানো কি চ্যানেল, সার্চ করে খুঁজে নেবে। দেখো, বাংলা ব্যাকরণে হচ্ছে সন্ধি। সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ হলো মিলন, অর্থাৎ দুটো শব্দের মধ্যে মিলনকে বলা হয় সন্ধি। দেখো, যেমন দেখো, মানে হচ্ছে কতগুলো বর্ণগুচ্ছ একত্রিত হলে শব্দের উৎপত্তি ঘটে, ঠিক আছে? কতগুলো বর্ণগুচ্ছ একত্রিত হলে শব্দের উৎপত্তি ঘটে, তাই তো আমরা জানি। এক বা একাধিক শব্দের মিলনে যখন অর্থপূর্ণ কোনো একটা নতুন শব্দ গঠিত হয়, তাকে বলা হয় সন্ধি, তাই তো? দেখো, যেমন হচ্ছে ধরো দুটো শব্দ, দুটোকে প্লাস করে আমরা যখন দুটোকে মানে সন্ধি করছি, দুটোর মধ্যে যখন যোগ আনছি, তখন একটা নতুন শব্দ অর্থপূর্ণ গড়ে উঠছে, সেটাকেই আমরা বলছি কিন্তু মিলন বা সন্ধি। তাহলে সন্ধি, এটা তোমরা সংজ্ঞাটা পড়ে নিও। আচ্ছা, সন্ধি দু রকম আমরা জানি, সন্ধি হচ্ছে দু রকম। প্রধানত তোমাদের কিন্তু স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি থেকেই প্রশ্ন এসে থাকে, ঠিক আছে? স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধিটাই কিন্তু ইম্পর্ট্যান্ট, ওকে? কিন্তু আমাদের পুরো বিষয়টা সন্ধির তো জেনে রাখতে হবে। সন্ধি দু রকম, একটা বাংলা সন্ধি আর একটা হলো 2 নম্বর হলো তৎসম সন্ধি, ঠিক আছে? বাংলা সন্ধি থেকেই কিন্তু প্রশ্ন আসে। ওই বাংলা সন্ধি হচ্ছে 1 নম্বর, ওটাও দু রকম, এক হলো স্বরসন্ধি, 2 হলো ব্যঞ্জন সন্ধি, ঠিক আছে? তো বাংলা সন্ধির যে দুটো প্রকারভেদ রয়েছে, স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি, এই দুটো থেকেই কিন্তু প্রশ্ন এসে থাকে। হ্যাঁ, আর যদি কখনো বা এসে থাকে, দেখো তোমাদের ওই নিপাতনে সিদ্ধ সন্ধি বলে একটা আছে, ওখান থেকে কিছু প্রশ্ন আসে, কিন্তু খুব একটা আসে না। স্বরসন্ধি থেকেই আসে, তৎসম তোমার ব্যঞ্জন সন্ধি থেকে আসে, ঠিক আছে? আচ্ছা, তো এই গেল। আমি আজকে কিন্তু তোমাদের স্বরসন্ধি সম্পর্কে পড়াবো, নেক্সট ক্লাসগুলোতে আমি ব্যঞ্জন সন্ধি পড়াবো বা বিসর্গ, তারপর বিসর্গ সন্ধি রয়েছে, তারপর নিপাতনে সিদ্ধ সন্ধি রয়েছে, ঠিক আছে? তো দেখো, তৎসম সন্ধি 3 প্রকার। তৎসম সন্ধি কি? 3 প্রকার। এটাও কিন্তু স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। তা আমরা স্বরসন্ধিটা জেনে গেলাম, ব্যঞ্জন সন্ধিটাও জেনে গেলাম। বিসর্গ সন্ধিটা হচ্ছে তৎসমর আন্ডারে পড়ে, ঠিক আছে? বাংলার আন্ডারে যেমন স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আছে, এটা ঠিক। তৎসমের মধ্যেও কিন্তু দেখো স্বরসন্ধি আছে, ব্যঞ্জন সন্ধি আছে, ঠিক আছে? তৎসম শব্দ আমাদের এই সংস্কৃত থেকে আগত যে শব্দগুলো, হ্যাঁ, যেগুলো মূল সংস্কৃত, তো আমাদের মূল যে আদি শব্দ, সেই তৎসম থেকে অর্ধ তৎসম, তোমরা নিশ্চয়ই জানো শব্দ ভাণ্ডার, আমি শব্দ ভাণ্ডারেরও ক্লাস দেব। তো আগে তোমরা এইখানে দেখো, তৎসম সন্ধি হচ্ছে 3 রকম, এখানে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি পেয়ে যাচ্ছ, এর আন্ডারেই আসছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধির ক্লাস একটা পরে থাকবে, ঠিক আছে? এবার আমরা চলে যাচ্ছি, দেখো সন্ধির কিছু নিয়মাবলী আছে। সন্ধি তো আর যাতাভাবে করা যায় না, আমি একটা যাই হোক যোগ করে দিলাম শব্দ, এই একটা শব্দের সাথে আরেকটা শব্দ যোগ করে দিলাম আর সন্ধি হয়ে গেল, সেটা তো হয় না, তাই না? সন্ধির কিছু নিয়মাবলী রয়েছে, যেমন দেখো, আমি স্বরসন্ধির আজকে ক্লাস নিচ্ছি, তো স্বরসন্ধিগুলো দেখে নিই। দেখো,
যেমন হচ্ছে দেখো অ প্লাস অ হচ্ছে আ, ঠিক আছে? অ প্লাস অ যখনই আসবে তখন সেটা হয়ে যাবে কিন্তু আ। হ্যাঁ, আমাদের বাংলায় যে স্বরধ্বনি, আমাদের কটা স্বরধ্বনি আছে বলো তো? মৌলিক স্বরধ্বনি টোটাল 7খানা মৌলিক স্বরধ্বনি রয়েছে, ঠিক আছে? এইটা কিন্তু প্রশ্ন আসে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো ধ্বনি, আমরা ধ্বনি কোনগুলোকে বলছি? ধ্বনি বা তোমার যে লেটার, এই যে অটা তো একটা লেটার বা বর্ণ, ঠিক আছে? এবার আমরা যখন ধ্বনি আমরা কোনগুলোকে বলছি? এই যে অ প্লাস অ, এই দুটোকে যোগ করে যে আ হলো, আ ধ্বনি উৎপন্ন হলো, ঠিক আছে? অ প্লাস অ বর্ণগুচ্ছ মিলে যে ধ্বনি উৎপন্ন হচ্ছে, বর্ণগুচ্ছ মিলে শব্দ তৈরি হচ্ছে, এই যে এইটাও হলো আমাদের একটা লেটার, মানে অ প্লাস অ হয়ে গেল আ। অ প্লাস আ হচ্ছে আ, আ প্লাস আ হচ্ছে আ। তারপর দেখো হর্ষই প্লাস হর্ষই হচ্ছে দীর্ঘই, হর্ষই প্লাস দীর্ঘই থেকে আসছে দীর্ঘই, দীর্ঘই প্লাস দীর্ঘই থেকে আসছে দীর্ঘই, ঠিক আছে? আমরা যে মুখের কথাটা বলছি, এবার ধ্বনি উৎপন্ন হচ্ছে, তো আমরা যখনই দেখো একটা লেটার আসছে, ওই লেটারটাকে তো আমরা কি করছি? মুখ থেকে উচ্চারণ করছি, তো সেটাই তো আমাদের ধ্বনি হয়ে বেরোচ্ছে, ভাষা, যেটাকে বলা হয় ভাষা, তাই তো? তাহলে আমাদের মনের ভাব ব্যক্ত করার জন্য যেটা আমরা মানে যেটা আমাদের মনের ভাব কী করে ব্যক্ত করে? ভাষার মাধ্যমে ব্যক্ত করে থাকি, তাই তো? এবং আমাদের বাকযন্ত্র বিভিন্ন ধ্বনি উৎপন্ন হয়ে থাকে। বাকযন্ত্রকে আমাদের মুখে যে বাকযন্ত্রগুলো, জানো বাকযন্ত্র সম্পর্কে তোমরা জানো, আমি হয়তো পরে ক্লাসও দিতে পারি বাকযন্ত্র। হ্যাঁ, যেমন ধরো প ধ্বনি উৎপন্ন হলো, খ ধ্বনি উৎপন্ন হলো, ক খ গ ঘ ব ভ উন্তন্ন, এইগুলো তো ধ্বনি এক একটা, তাই না? বর্ণ বা লেটার, লেটার যখন আমরা লিখছি সেগুলো কিন্তু হয়ে যাচ্ছে বর্ণ বা লেটার, আর যখন মুখ থেকে বেরোচ্ছে সেটা ধ্বনি, ঠিক আছে? এবার আসছি, দেখো দীর্ঘই প্লাস দীর্ঘই হলো দীর্ঘই, হর্ষ প্লাস অ দিয়ে আসছে তোমার ওই অন্যয় যদি হয় ব, নিচের বটা, ওইটা কিন্তু দেখো একটা নিয়ম, যেটা হলো হর্ষ প্লাস অ না থাকলে কিন্তু ওইটা কিন্তু হবে না, ঠিক আছে? সেটা দেখো উদাহরণ আমি পরে দিয়ে দিয়েছি। অ প্লাস হর্ষ থেকে আসছে ও, ঠিক আছে? অ আর হর্ষ দুটো মিলে হয়ে যাচ্ছে ও। অ প্লাস রি, রি থেকে হবে অর, অর উচ্চারণটা কিন্তু আসবে, অ রয় হসন্ত, ঠিক আছে? আ প্লাস রি হবে দেখো আর। হ্যাঁ, অ প্লাস এ হবে তোমার ওই, অ প্লাস এ মিলে হয়ে যাবে ওই, ঠিক আছে? আর দেখো রি প্লাস হর্ষই থেকে কিন্তু আমাদের র ফলাটা আসছে, রি প্লাস হর্ষই থেকে আসছে আমাদের রি প্লাস হর্ষই, দেখো ওই দুটো মিলে হচ্ছে র ফলা। যেমন ধরো আমাদের র ফলা কী হয়? তয়রা ফলা হয়ে থাকে, বিভিন্ন রকমের র ফলা আমরা যে নিচে দিয়ে থাকি, ওই র ফলাটা চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে? অ প্লাস ও, অ প্লাস ও হবে, আর এটা ও হবে। হ্যাঁ, অ প্লাস ও বা ও ইজুকাল টু হবে ও, মানে অ প্লাস ও থেকে আসছে ও, ঠিক আছে? বা অ প্লাস ও থেকে আসছে ও। যেমন দেখো মহৌষধি, বনৌষধি, হ্যাঁ, এইগুলো জলৌকা, এইগুলো সব আসছে কিন্তু আমাদের ও যে যখন আসছে তখনই কিন্তু আমাদের অ প্লাস ও বা অ প্লাস ও আসছে। দেখো জলৌকা যখন বলছি আমি, তখন জলের অ, বর্গীর জল জল, সেখানে লয়ের পরে কিন্তু তোমার অ আছে, অস্বরধ্বনিটা আছে, ঠিক আছে? তারপর দেখো প্লাস দিয়ে আমরা ঔকা যখন বলছি, ওখানে কিন্তু ওকা, জলৌকা, জল যুক্ত ওকা। হ্যাঁ, জল যুক্ত ঔকা নয়, জল যুক্ত ওকা, তাহলে জলের লয়ের অ প্লাস ও, ওই অ আর ও মিলে হয়ে যাচ্ছে জল যুক্ত ওকা ইজিক্যাল টু জলৌকা, অর্থাৎ বর্গীর জল লয়ে ঔকা কয়াকা, তাহলে অ প্লাস ও হয়ে গেল ও। বুঝতে পেরেছ? এবার দেখো আমি উদাহরণে আসছি, বুঝতে পারবে আরও ভালো করে। দেখো তোমাদের প্রথমের উদাহরণটা দেখো, আমি এখানে না পাশে ফর্মুলাগুলো লিখে দিয়েছি, তোমরাও না ভালো বুঝতে পারবে। দেখো 1 নম্বরে দিয়েছি দেবালয়, দেবালয়টা কি করে আসছে? দেখো দেবযুক্ত আলয়, তোমরা কিন্তু ফর্মুলা ভিত্তিক যদি পড়তে থাকো সোজা সোজাই কিন্তু সন্ধি থাকে, তোমরা তাও ভুল করো, তাই তো? এটা মানতে হবে, কিন্তু কেন ভুল করো? তোমরা ফর্মুলাটা যেহেতু জানো না, যেহেতু ফর্মুলা যদি তোমরা জানতে মানে বুঝতে পেরে যাও, কনসেপ্ট যদি চলে আসে, তাহলে কখনও কিন্তু সন্ধি, সোজা সন্ধি কোনো দিনও ভুল হবে না। বুঝতে পেরেছো? দিয়ে দিল দেবালয়, তোমরা কি করে দাও? দেবাযুক্ত আলয়। এখন হয়তো অনেকেই ঠিক করো, কিন্তু অনেকে তো ভুলও করো। দেবাযুক্ত আলয় কি হয়? দেবযুক্ত আলয় মানে দেবের আলয়। তাহলে দেখো দেব যুক্ত আলয়, কেন এটা দেবালয়টা হলো? তুমি বলবে ম্যাম এটা দেবালয় কি করে হচ্ছে? দেব যুক্ত আলয়, এটা দেবালয় কেন হচ্ছে না, বা এরকম কেন হচ্ছে না? কেন হবে বলো?
দয়কা ব দেব, তোমরা সবাই বলবে দেবযুক্ত আলয়, যেহেতু আ আছে তো বয়ের সাথে আটা যুক্ত করে দিয়ে দেবালয় হয়ে গেল। না, ওটা ভুল কনসেপ্ট, বুঝতে পেরেছ? হচ্ছে তোমার ফর্মুলাটা দয়কা ব দেব, বয়ের যে যে স্বরধ্বনিটা আছে সব মানে বয়ের শেষে স্বরধ্বনি আছে, ঠিক আছে, প্লাস আলয়ের দেখো আ স্বরধ্বনি, মানে শুরুই হচ্ছে শব্দটা আ স্বরধ্বনি দিয়ে, তাহলে এই বয়ের আর এদিকের আ দুটোকে যুক্ত করে হয়ে যাচ্ছে দেবালয়। আমরা জানি ফর্মুলাটা কি, প্লাস আ থেকে হয়ে যাচ্ছে তোমার আ, ঠিক আছে, প্লাস যখন থেকে আ হয়, এই দেখো এখানে দিয়েছি প্লাস থেকে যেমন আ হয় তেমন কিন্তু প্লাস আ থেকেও কিন্তু তোমার আ হচ্ছে, তাই তো? তাহলে দেখো দেবযুক্ত আলয়, তাহলে দেবালয়, বুঝতে পেরেছ? আর আ মিলে হয়ে যাচ্ছে আ। আচ্ছা, সিংহাসনটাও সেই একই, দেখো সিংহ যুক্ত আসন। হ্যাঁ, এবার তোমরা নিজেরা একটুখানি উদাহরণ দেখতে থাকবে তো প্লাস কি উদাহরণ আছে। হ্যাঁ, আমি তোমাদের এটা হোম টাস্ক দিলাম, তোমরা করে দেখো। সিংহ প্লাস আসন, তো তোমরা কি করবে, সিংহ প্লাস আসন তো সিংহাসন, সিংহ প্লাস আসন, সিংহ তার সাথে তো আ আছে, তাহলে হয়ের পাশে আ লিখে শোন হয়ে গেল সিংহাসন। এইভাবে তোমরা হয়তো সন্ধিটাকে করে থাকো, মানে অনেক সময় ঠিকও হয়ে যাচ্ছে, ওইটা কিন্তু ফর্মুলা নয়, ওটা কনসেপ্ট নয়, ওটা ঠিক মতো কিন্তু গ্রামারটা জানা হলো না। তাহলে আমাদের ফর্মুলাটা কি না, সিংহ হয়ের পর যে স্বরসন্ধিটা রয়েছে ওইটার সাথে যুক্ত হচ্ছে আসনের আ, তাহলে প্লাস আ থেকে আসছে তোমার আ, তাহলে হয়ে যাচ্ছে সিংহ প্লাস আসন হয়ে গেল সিংহাসন। বুঝতে পেরেছো? দেখো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে সঙ্গে সঙ্গে জানাবে তোমরা দেখার সাথে সাথে, ঠিক আছে? আমি তোমাদেরকে উত্তর দিতে পারবো। আচ্ছা, বিদ্যাযুক্ত আলয়, দেখো আগেও বলেছি যে একটা ফর্মুলা ছিল, তখন আ প্লাস আ, ঠিক আছে, আ প্লাস আ থেকে হচ্ছে তোমার আ হলো, তাহলে দেখো বিদ্যার আ, হ্যাঁ, প্লাস আলয়, বিদ্যাযুক্ত আলয় কি হবে, বিদ্যালয়। তোমাদের মনে এই প্রশ্নটা আসে না যে বিদ্যার আলয় যখন আছে ওটাকে আমরা কি করে বিদ্যালয় করে দিই, মানে বিদ্যা ওখানে তো একটা আ আছে, তাহলে এই আটা যুক্ত করে যেমন সিংহাসনে যেমন আমরা করে দিলাম সিংহ, তার সাথে হয়ের পাশে আ দিয়ে সিংহাসন করে দিলাম, দেবালয়ের আ দিয়ে আলয় করে দিলাম, দেবালয় হয়ে গেল, দেবের পাশে আ দিয়ে। কিন্তু কেন বিদ্যালয়ের ক্ষেত্রে এখানেও আ আছে এখানেও আ থাকলে কোন আটা আমরা ইউজ করে বিদ্যালয় করছি, এটা তোমাদের মাথায় এখন ঢুকছে। কি ভুলটা হয়, বিদ্যার আ প্লাস আ, এই দুটো আ প্লাস আ মিলে হয়ে যাচ্ছে বিদ্যালয়, ঠিক আছে? দেখো 4 নম্বরে সতী যুক্ত ইস, সতীশ, কেন সতীর দীর্ঘই আর ইসের দীর্ঘই, তাহলে দুটো মিলে হয়ে গেল সতীশ, দীর্ঘই প্লাস দীর্ঘই মিলে কিন্তু হয় দীর্ঘই, ঠিক আছে? দীর্ঘই এখানে দীর্ঘই মিলে সতীশই হয়েছে। হ্যাঁ, দেখো গিরিশ কি হয়, গিরিশের ফর্মুলা তোমাদের ফর্মুলা জানতে হবে, আমি আগেই বলেছি। তোমরা বলবে ম্যাম গিরিশ কেন গয় হস্যই রয় হস্যই, কখনো কিন্তু গয় হস্যই রয় দীর্ঘই গিরি বানান হয় না, ঠিক আছে? গয় হস্যই গিরি কাকে বলে, গিরিশ কাকে বলা হয়, হিমালয় যে রাজা সেই হিমালয়কে বলা হয় গিরি, তাই তো? সে তো তোমার মা দুর্গার পিতা ছিলেন, মানে কি বলবো, হিমালয়ের রাজা, সেই কথা প্রসঙ্গে আমি আসছি না। গিরিশ কাকে বলা হয়, শিবকেও তো গিরিশ বলা হয়, তাই না? তো সেই শিবকে যখন গিরিশ বলা হয় সেই মানেটা, মানে গিরিশ মানে তো পর্বত, ঠিক আছে, গিরিশ মানে পাহাড়, আমরা মোট কথা জানবো গিরিশ মানে পাহাড়। ওই গিরিশের মানে কিন্তু ওই গিরিশের মানে বানানটা আলাদা, ওই যে গয়হাস্যই রয় দীর্ঘই তালবেশ্য, ওই গিরিশ মানে কিন্তু শিব, ঠিক আছে? আর এই গিরিশ মানে গয়হাস্যই রয় দীর্ঘই তালবেশ্য, দুটোই কিন্তু একই কিন্তু তোমার থাকছে। ভালো করে দেখলে দেখা যাবে গিরি মানে কিন্তু পাহাড়। আমাদের মনে রাখতে হবে কোনো কিছু না, এখানে কনসেপ্টটা খালি ক্লিয়ার রাখতে হবে যে দুটো গিরিশের মানে আছে, তোমাদের বানান রয়েছে, দুটো গিরিশের বানান রয়েছে। এবার তোমরা বলবে যে ম্যাম এখানে হস্যই আছে এখানে দীর্ঘই আছে, তাহলে লাস্টেরটা কেন হস্যই গয়হাস্যই রয়হাস্যই তালবেশ্য গিরিশ কেন হবে না? না, হবে না, কেননা গয়হাস্যই রয়হাস্যই গিরি মানে কিন্তু পর্বত বা পাহাড়, ঠিক আছে? আর ইস যে গিরিশের অধিকারী তাকেই বলা হয়, গিরির যে অধিকারী তাকে ইস বলা হয়, ঠিক আছে? তাহলে গিরিশ সেখান থেকে আসছে গিরিশ, তাহলে আমরা ফর্মুলাটা জানি হস্যই প্লাস দীর্ঘই, দুটো মিলিয়ে হয়ে যাচ্ছে তোমার দীর্ঘই, ওই জন্য গিরি প্লাস ইস হয়ে গেল গিরিশ। বুঝতে পেরেছ? এই হলো কনসেপ্ট।
দেখো অনু প্লাস অয়, অনু প্লাস অয় মানে অনুর হর্ষৌ আর অয়ের অ, এই দুটো আমি আগেই বলেছি হর্ষৌ আর অ দুটোকে মিলিয়ে কিন্তু নিচের যে ব, অন্যয়, তারপর হচ্ছে তন্নি, এইগুলো কিন্তু সব আসবে, বুঝতে পেরেছো? তাহলে হলো ওই নিচের বটা, তাহলে অন্যয়টা কী করে এলো অনু প্লাস অয়, অন্যয়, ঠিক আছে? আমরা কিন্তু আমার বলবে অনু অনু ম্যাম কী করে অনু হর্ষৌ আর অটা মিলে কী করে বটা এলো? আরে বাবা, এটা তো ফর্মুলা রয়েছে, হর্ষৌ প্লাস অ মিলে হয়ে গেল অন্যয়, ঠিক আছে? অনু প্লাস অয় হলো অন্যয়। বঙ্গ উপসাগর, বঙ্গ প্লাস উপসাগর, বঙ্গোপসাগর। এবার তোমরা বলবে বঙ্গ, মাথায়তে তোমরা কী করবে, বানান ভুল করবে পরীক্ষায় যদি তোমাদের দেয় বঙ্গোপসাগর বানান, তোমরা ভুল কেন করো বলো তো? তোমরা বঙ্গ প্লাস উপসাগর আছে এইটা তোমাদের দিয়ে দিল পরীক্ষায় এইরকম দেবে, হ্যাঁ বঙ্গ প্লাস উপসাগর। এবার তোমরা সন্ধিটা যে শব্দটা, নতুন শব্দ যে গঠন হলো সেটা লেখো তো। কেন দেয় জানো? তোমরা বানানটা ঠিক করছো কি ভুল করছো দেখার জন্যই দেওয়া হয়। তো কেন দেওয়া হবে? এই তোমরা কী করবে, ব ময় গয়ে কী করবে, হর্ষৌ প দন্তস্বয়কা গড়, অনেকে এই ভুলটা করে থাকো, কিন্তু সেটা হবে না, সেটা তো বানান নয়, বঙ্গ উপসাগর। অনেক সময় তোমরা কথোপকথন বানান কিন্তু ভুল করে থাকো না, কথোপকথন বানান ভুল করে থাকো না। প্রথমে তোমরা ক থয়কা প, ক থ দন্তন্য কথন, সেইখানে তোমরা কিন্তু ওকা দিয়ে দাও। আর কথর প্রথমে কিন্তু ক থয়কা না দিয়ে ক থ প, ক থয়কা দন্তন্য, এইরকম কথোপকথন বানান করো। দেখবে তোমাদের যখন এলোমেলো মানে বানান যখন শুদ্ধ শুদ্ধ, এই যে শুদ্ধ বানান এটাও করাবো। দেখো তোমাদের যখন বানান শুদ্ধ, যখন এলোমেলো করে 4টে অপশান দেওয়া থাকে ধরো, বা যখন তোমাদের সঠিক বানান কোনটা হবে, এমনি সব পরীক্ষাতেই আসে, চাকরির পরীক্ষাতেও আসে যে তোমাদের কোন বানানটা সঠিক বানান, ঠিক আছে লেখো। বঙ্গোপসাগরের বানান ব উময় গয়ে ওকা, ব উময় গ প দন্তস্বয়কা গড়। আরেকটা অপশান ব উময় গয় ওকা প দন্তস্বয়কা গড়, এরকম দিয়ে দিল। ব উময় গয় ওকা প দন্তস্বয়কা গড়, ব উময় গয় প ওকা দন্তস্বয়কা, এরকম দিয়ে দিল। তা তোমাদের ঠিকটা জানতে হবে। তো সন্ধির নিয়মটা কি? সন্ধিটা এবার তোমাদের ওই রকমও দিতে পারে, আবার দেখো সন্ধিতে ওই রকম তো দেয়, তার উপর আবার সন্ধিও দেয়। বঙ্গ প্লাস উপসাগর, তাহলে বঙ্গর অ আর উপসাগরের উ দুটো মিলে, অ প্লাস উ হর্ষৌ, উ মানে হর্ষৌ, অ প্লাস হর্ষৌ দুটো মিলে হয়ে গেল ও, ঠিক আছে? আগে দেখো আমাদের ফর্মুলাটা তোমাদের দেখাই, এই যে অ প্লাস হর্ষৌ হয়ে গেল ও, বুঝতে পেরেছো? তাহলে এই যে অ প্লাস হর্ষৌ থেকে হলো মানে অ প্লাস হর্ষৌ থেকে হলো ও, তাহলে বঙ্গ, ব উময় গয় ওকা প দন্তস্বয়কা গড়, ঠিক আছে? এই দেখো সব ফর্মুলাগুলো এখানে রয়েছে, তোমরা ভিডিও পজ করে করে করতে থাকবে, ওকে? আর দেখো সপ্তর্ষি, সপ্তর্ষিতে আমি আসছি। সপ্তযুক্ত ঋষি, সপ্তর্ষি কাকে বলা হয়? 7জন ঋষিকে বলা হয় সপ্তর্ষি, একত্রে যখন থাকে আমরা, তাই তো আমরা তাকে বলি সপ্তর্ষি মণ্ডল, ওই সপ্তর্ষি। দেখো সপ্তর অ মানে তয়ের পরে কিন্তু একটা তোমরা বলে সপ্ততে তো এন্ডিং হয়ে যাচ্ছে ম্যাম, ত তো শেষ হয়ে যাচ্ছে, আবার কেন শেষে আবার অ কোথায় আছে? তো ত, আমাদের তো একটা শব্দ যখন আমরা উচ্চারণ করছি তখন তারপরে তো আমাদের একটা স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে, তাই না? আমাদের উচ্চারণ তো হচ্ছে না, ক অটা আসছে না, বলো আমরা যখন কোনো কথা বলছি ত অ আসছে, তো স্বরধ্বনিটাকে আমরা ত এরকম বলছি, ত এরকম বলছি, আমরা তো বলছি ত, ভালো করে উচ্চারণ করছি ত, প, ম, হ, ব, বুঝতে পারছো? অ ওইটা হচ্ছে স্বরধ্বনি লাস্টের দিকে আসছে। তো এই যে স্বরধ্বনিটা মানে সপ্তর অ আর ঋষি ফার্স্টেই কিন্তু তোমাদের স্বরধ্বনিটা দেওয়াই আছে, তাহলে অ আর রি, ওই অ প্লাস রি থেকে আসছে তোমার কি আসছে বলো তো? অ আর রি থেকে অর আসছে, অর। আমরা এখন অ রয় হসন্ত, অর কী করে আসবে? রয় হসন্ত থাকলে কিন্তু রেফ হয়ে যাবে, হ্যাঁ যেমন সব রেফ হয়ে যাবে। সপ্তর্ষি, সপ্তর্ষি আমরা কী করবো? দন্তের সব পয়তয় র ওরকম বানানটা কী হবে? অর মানে থাকলেই যে তোমরা যে অর মানেই কিন্তু রেফ হয়ে যাবে, মাথায় রাখবে ওটা রেফ হয়ে যাবে, তাহলে সপ্তর্ষি। আবার দেখো দেবর্ষি, হ্যাঁ দেবযুক্ত ঋষি, অ প্লাস রি ওটা থেকে হয়ে গেল দেবর্ষি, রেফ হয়ে গেল দেবর্ষি। দেখো রাজযুক্ত ঋষি, ওই অ প্লাস রি একই ফর্মুলা, রাজর্ষি, বুঝতে পেরেছো? এবার নেক্সট ফর্মুলায় আসছি, দেখো জন প্লাস এক, জন প্লাস এক, জন প্লাস এক, তোমরা বলে জন প্লাস এক কী হয়? অনেকেই ভুল করে থাকো, জন প্লাস এক কী হয়? জনে ভুল করো, জনেক করে দাও অনেকে, বা আবার দেখেছি অনেকে আবার করছো মানে উল্টোপাল্টাই কী সব মানে করো তোমরা, জনেকটা অনেকে করে, জন প্লাস এক জনেক হয়ে গেল, জন প্লাস এক পারলেই না, অ্যাটেন্ডই করলে না, এইরকম অ্যাটেন্ড না
পড়োই না, ছেড়ে দিয়ে চলে আসো, এরকম ব্যাপার থাকে। তো জন প্লাস একটা কেন ফর্মুলাটা তোমাদের একটু জানতেই হবে। মুখস্থ করে যখন দেবে, মুখস্থ থাকলে হয়তো পারো, কিন্তু মুখস্থটা ঠিক হয় না, ওটা হয়তো মুখস্থে ছেড়ে দিচ্ছ। কিন্তু এইটার ক্ষেত্রটা হচ্ছে তোমাদের এই ফর্মুলাটা যদি মাথায় কনসেপ্টে থাকে তাহলে পারবে। যেমন অ প্লাস এ, যেমন জনের দন্তন্বয়ের পর যে স্বরসন্ধিটা আছে, প্রত্যেকটা বর্ণ বা লেটারের শেষে কিন্তু আমি বারবার বলছি স্বরসন্ধি থাকছে, ঠিক আছে। এবার দেখো স্বরসন্ধি জন অ প্লাস এক, এটা হলো স্বরসন্ধি, ঠিক আছে। অ প্লাস এ মিলে হয়ে গেল ওই। এই দেখো আমি তোমাদের ফর্মুলা এখানে দেখিয়েছি। কি ফর্মুলা দেখিয়েছি? অ প্লাস এ হয়ে গেল ওই, অ প্লাস এ থেকে হয়ে গেল ওই। তাহলে আমাদের দেখো আমি বলেইছিলাম বনৌষধি, না ওটা ও দিয়ে হচ্ছে, আমি জনৈক ওইটা দেখাচ্ছি। হ্যাঁ দেখো বর্গীজ দন্তন্য ঐকা ক, ঠিক আছে। অ প্লাস এ থেকে আসছে ওই জন্য জন প্লাস এক হয়ে গেল জনৈক। উনি একজন জনৈক ব্যক্তি আমরা বলি তো। আচ্ছা, পিতৃযুক্ত ইচ্ছা, পিতৃচ্ছা, ঠিক আছে। পিতৃযুক্ত ইচ্ছা, পিতৃচ্ছা মানে কি? পিতার ইচ্ছে, পিতৃচ্ছা। ওটা দেখো তোমাদের রি প্লাস হর্ষই। দেখো রি প্লাস হর্ষই থেকে কি ফর্মুলায় আসছে আমরা দেখি। হ্যাঁ, রি প্লাস হর্ষই থেকে দেখো রফলা আসছে, তাই তো। রি প্লাস হর্ষই থেকে কিন্তু রফলা আসছে। রফলাটা কী করে আসছে বলবে বাবা? পিতৃচ্ছা ম্যাম, পিতৃচ্ছা তো তাহলে পয় হর্ষই তয়রা ফলা, পিতৃ বানান তাহলে কি হবে বলো? রফলা ম্যাম কী করে আসছে? পয় হর্ষই তয়রি পিতৃ, আর ইচ্ছা আছে তাহলে পিতৃচ্ছা একেবারে হয়ে যাবে পয় হর্ষই তয়রা ফলা ছয় আঁকা, পিতৃচ্ছা। তোমরা এই ভুলটাই করবে, এই ভুলটাই বানানো তোমরা করো, মানে বানানোও করো, এবার তোমরা সন্ধিতেও করো, কিন্তু সেটা তো হবে না। পিতৃযুক্ত ইচ্ছা, তোমাদের ফর্মুলাটা যেহেতু জানা নেই, ফর্মুলা যারা জানবে তারা একদম সঠিক দিয়ে আসবে আনসার, ফুল মার্কস পেয়ে যাবে সব ক্ষেত্রে, বুঝতে পেরেছ? পিতৃযুক্ত ইচ্ছা, ওই যে ফর্মুলা রি, পিতৃ তো বানান আমরা পয় হর্ষই তয়রা ফলা হর্ষই লিখি না, পিতৃ বানান কি? পিতৃ হলো পয় হর্ষই তৈরি পিতৃ, তাই তো। ওই পিতৃযুক্ত ইচ্ছা সেইটা হলো পিতৃষা পয়স, তখন হয়ে যাবে ফর্মুলা যেহেতু রি প্লাস হর্ষই থেকে রফলা হয়, ওই জন্য ওই তটা কিন্তু তয়রাফলা হয়ে যাবে, বুঝতে পেরেছ? তাহলে পয় হর্ষই তয়রাফলা হর্ষই ছয় আঁকা, পিতৃচ্ছা। এইরকম কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে নাও। এই রি প্লাস হর্ষই যখন থাকবে তখনই কিন্তু তোমাদের তয়রাফলা চলে আসবে বা রফলা চলে আসবে। যেমন পিতৃচ্ছা আমি একটা দিয়েছি। আরও তোমরা নিজেরা ভাবো যে কি ভাবতে বলিনি, দেখবে উদাহরণ যেখানে পাবে তোমরা এইরকম ধরনের রি প্লাস হর্ষইটা আমি কনসেপ্ট দিয়ে দিলাম, ওইটা যখনই দেখে নেবে, দেখে তোমরা কিন্তু করবে, ঠিক আছে। আচ্ছা, 13 দেখো পরমযুক্ত ঔষধ। কি পরমযুক্ত ঔষধটা কি হবে? পরমযুক্ত ঔষধ হবে পরম ঔষধ। এই দেখো পরমের অ আর ঔষধের ঔ, আমি একটা ফর্মুলা দিয়েছি এখানে, যেটা হলো অ প্লাস ও আর এখানে একটা ও আসে, বুঝেছ? অ প্লাস ও বা ও দুটো থেকেই কিন্তু তোমার ওটাই আসছে, মানে অ প্লাস ও থেকে আসছে ও, আবার অ প্লাস ও, এখানে ওটা না একটুখানি ওই টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা না ওটা পড়েনি, তোমরা ওটা এটা যদি লেখার সময় যদি লেখো না, তোমরা এটা লিখে নেবে, ঠিক আছে। তোমরা যখন লিখবে খাতাতে এই ফর্মুলাটা, তখন তোমরা ও করে নেবে, অ প্লাস ও একটা স্ল্যাশ দিয়ে ওটা ও করে নেবে, বারবার বলে দিলাম অ প্লাস ও বা ও থেকে আসছে তোমার ও, যখন লিখবে ঠিক করে নেবে। আচ্ছা, পরমযুক্ত ঔষধ, পরমের পয়ের পর আসছে ও অ, আর ও এর ঔষধের হচ্ছে তোমার ও, ওই অ প্লাস ও হবে এটা। হ্যাঁ, এটা আমার একটু ভুল হয়ে গেছে, এখানটা মিস্টেক হয়েছে, এটা ও হবে, ওই দুটো মিলে হয়ে যাচ্ছে ঔকা, পরম ঔষধ, ঠিক আছে। তাহলে অ প্লাস ও থেকে আসছে তোমার ও, পরম ঔষধ। তোমরা কি শুনছো? ভালো করে দেখো, পরম প্লাস ঔষধ হলো পরম ঔষধ। পাশে যে ফর্মুলাটা আছে অ প্লাস ও, ওটা কিন্তু অ প্লাস ও হবে, ঠিক আছে। অ প্লাস ও করে নেবে ওটা, কারণ পরমের অ, ময়ের পর অ, আর আসছে তোমার ও আছে এখানে, মাথায় রাখবে ও কিন্তু নেই, এটা একটুখানি ভুল হয়েছে, তাই তোমরা ঠিক করবে, ও করবে, পরম ঔষধ অ প্লাস ও হবে। দেখো বনৌষধি, এই ক্ষেত্রে কিন্তু দেখো বনৌষধিতে কী আছে? বনের কিন্তু অ আছে, বনের অ আছে আর ঔষধির ও আছে, তাহলে এই ফর্মুলাটা একদম ঠিক আছে। লাস্টে দেখো এই ফর্মুলাটা আমি তোমাদের দিয়েছিলাম যে অ প্লাস ও থেকে কিন্তু ও হয়, তাই হয়তো দেখো বনের অ
প্লাস ওষধির অ, দুটো মিলে অ প্লাস ও থেকে হয়ে গেল তোমার ঔকা। তাহলে কি বনৌষধি। বনৌষধ বলে তো কিছু হয় না, বনৌষধি হয়, তাই তো। তো বনৌষধি কাকে বলা? বন থেকে যে ঔষধটা পাচ্ছি আমরা, ঠিক আছে, তাকেই বলা হয়ে থাকে বনৌষধি। তো বলে ওটা একটা বনৌষধি গাছ, এরকম বলা হয়ে থাকে, তাই তো। তাহলে বনযুক্ত ঔষধি, তাহলে অ প্লাস ও থেকে আসছে ঔকা, তাই বন প্লাস ঔষধি হয়ে গেল বনৌষধি। আশা করছি তোমাদের ফর্মুলা ওয়াইজ এই সন্ধিগুলো বুঝতে অসুবিধা হলো না। আশা করছি তোমরা এবার যেখান থেকে যেমনই সন্ধি দিক না কেন, সন্ধি থেকে প্রশ্ন দিক না কেন, তোমরা পারবে। স্বরসন্ধি থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা পারবে, তাই তো। এই গেল তোমার ফার্স্ট পেজ, এই গেল তোমার সেকেন্ড পেজ, ঠিক আছে, আর এই গেল তোমার থার্ড পেজ। ওকে, থার্ড পেজ। ওকে, তোমরা ভালো করে পড়াশোনা করো, এই চ্যানেলে ভিজিট করো, পুরো ক্লাসগুলো পেতে ভিজিট করে ভালো করে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে রাখো, নিশ্চয়ই আমি তোমাদের হেল্প করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ।